চট্টগ্রামের সাগরিকায় মালবাহী ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা, নিহত এক। বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল বন্ধ। গোপালগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। খুলনার দৌলতপুরে ভোরের দিকে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি, হতাহত হয়নি কেউ, এলাকায় আতঙ্ক। কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে। প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল। ভোর 4:30টার দিকে সাগরিকা লবণ কারখানার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর 4:10 রাজধানীর কমলাপুরের আইসিডির উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সাগরিকা লবণ কারখানার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে দ্রুত গতির একটি ট্রাকের। এ সময় উল্টে যায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন। গুরুতর আহত হন ওই এলাকার নাইট গার্ড। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, তবে এখনও শুরু হয়নি বগি উদ্ধার কাজ। কিছুক্ষণ পরে দেখতেছি এই গাড়িটা খুবই স্পিড আসতেছে এবং এটা আমি ওই পাশে থাকার কারণে বা মুরব্বিও এটা বুঝতে পারে নাই যে এটা আসিয়ে ওনার গায়ে পড়বে। হঠাৎের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এই লোকটা এখানে স্পটে মারা গেছে। গেট ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ছে, কিন্তু ট্রেন তো চলে যাচ্ছে, সে আইসা মেরে দিয়েছে, যার কারণে আমাদের রোলিং স্টকের ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। গোপালগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পাথালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় দ্রুত গতির আরেকটি ট্রাক। এতে আহত হন 3 জন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জসিম নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জসিম ট্রাকের হেলপার ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 150 জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ঘটনায় গতকাল রাতেই সন্দেহভাজন 3 জনকে আটকও করেছে পুলিশ। ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকে ভৈরব স্টেশনের রেল লাইন অবরোধ করে স্থানীয়রা। আটকে দেওয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির যাত্রীসহ আহত হন বেশ কয়েকজন। মাদ্রাসা মেরামতের জন্য নেওয়া প্রকল্পের কাজ শেষ কাগজে কলমে। বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে, কিন্তু আদতে কোনো কাজই হয়নি। কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নেওয়া এসব কাজে জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকা ভাগাভাগির অভিযোগ উঠেছে। আর বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে 5 লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্তরা। লোহার গেটের নীল রং অনেকটাই মলিন, কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে। টিনগুলোর বেশিরভাগই মরিচা পড়ে নষ্ট হবার পথে। বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা।
৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক। প্রথমবারের মতো 2023-24 অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে 14,25,000 টাকা বরাদ্দ পায়। অভিযোগ উঠেছে সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগসাজশে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান, আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান। বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার মিলে সানার বেডে অফার করছিল আর কি, যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা 5 লাখ টাকা এখানে দেখায়, যে কাজগুলো হয়েছে এগুলো দেখায়, এগুলো উঠায় নেন। কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে। তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাইলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসার পর আপনি কি বিচার চান কিনা? সভাপতি সাহেব বলছে না, আমি বিচার পাইছি। অর্থ লুপাটের পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয়। সে সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে 5 লাখ টাকা দিতে চায় অভিযুক্তরা। অত্র প্রতিষ্ঠান করে গেছে, কমপ্লেক্স করে গেছে, কোটি কোটি টাকা খরচ করে। আমরা 15 লাখ টাকা আসবে আর 5 লাখ টাকা নিয়ে দরকার নাই, আমরাই করতে পারবো। 14,25,000 টাকা বরাদ্দ আসছে, আমরা জানতে পারছি সুপার সাহেবের মাধ্যমে প্রথম। তো জানার পরে প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে, তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই। সুপার সাহেব অফিসের সমস্ত টিচার মিলনায়তনে আমাকে 2 বার বলছে যে এরকম যে আমরা যে নিজস্ব ওয়াল করছি, বাউন্ডারি ওয়াল, আমাদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করছি, এগুলা দেখাইয়া নেওয়ার জন্য বলছে যে এরকম 5 লাখ টাকা দিয়ে এগুলা নিয়ে নেন। হ্যাঁ, এটা সুপার সাহেব আমাকে বলছে 2 বার। এই বিষয়ে মাদ্রাসা সুপারের দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে, পুরো ঘটনার কিছুই জানেন না তিনি। অন্যদিকে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেন। উপজেলায় যিনি দায়িত্বে ছিলেন আমার যে প্রকৌশলী, উনি এবং আর যারা এখানে আছে তারা নিজেরা যোগসাজশ করে এই টাকাটা উত্তোলন করেছিলেন। এটা আমাকে সম্পূর্ণ অগোচরে রেখে। শুধু এই মাদ্রাসাই নয়, 23-24 অর্থ বছরে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার 36টি মাদ্রাসার মেরামত ও সংস্কারের কাজ হাতে নেয়, যার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় 5.5 কোটি টাকা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। গত মধ্যরাতে নগরীর বাকুলিয়া এক্সেস রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ। আহত হন 8 জন। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। গত রাতে একটি ব্যানার সরানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, পরে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নাটোরের গুরুদাসপুরের নদী থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। সকালে উপজেলার নাজিরপুর ব্রিজ সংলগ্ন নন্দকুজিয়া নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 2022 সালে পাশ হয় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের ফুলজোর নদীতে সেতু নির্মাণ প্রকল্প। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে 2 পারের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার বাসিন্দাদের। এলজিডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন পেলেই শুরু হবে সেতু নির্মাণ কাজ।
সিরাজগঞ্জের ফুলজোর নদী, একপারে কামারখন্দ, অন্যদিকে উল্লাপাড়া উপজেলা। এখানকার ৩০ গ্রামের মানুষের যাতায়াতের বাহন সেকেলে নৌকা। একটি সেতুর দাবি দীর্ঘদিনের। ২০২২ সালে একটি প্রকল্প পাস হয়, যাতে নূরনগর খাসচর এলাকায় ৩৪ কোটি ৫৬ লাখ টাকায় তৈরি হওয়ার কথা ছিল ২৯০ মিটার সেতু। পরবর্তীতে এর দরপত্র মূল্যায়ন করে অনুমোদিত ড্রয়িং এবং লেআউট প্রদান করে প্রকৌশল বিভাগ, কিন্তু তারপরই অদৃশ্য কারণে আটকে গেছে সব। আবাদ বসাতের সমস্যা হয়, যাইতে আসতে গরু বাছুর নিয়ে যাইতে আসতে খুবই সমস্যা হয়। বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি, কিন্তু যাতায়াত এবং ব্রিজ না থাকার কারণে ঢাকা যদি আমরা পৌঁছাবার যাই তখন আমাদের হেনতে ক্যারিং করতে মালটা নষ্ট হয়ে যায়। স্কুলে সলপাল পোলাপান যাওয়ার সুবিধা, তারপরে রুগী টুগি নিয়ে যাওয়া পার করার সুবিধা, ব্রিজ হইলে পারে। আমাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে, ওখান থেকে আমরা ঘুরে গেলে প্রায় ৩০ থেকে ৩৫ কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে, আর এখানে যদি ব্রিজ হয় মাত্র ১৫ থেকে ২০ কিলো। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের সকল ডকুমেন্ট পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণ কাজ শুরুর আশা করছেন তারা। এলজিইডি পিডি স্যার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যার হয়ে এটা মিনিস্ট্রিতে গেছে, এখন সেখানে আছে, তারা এটা রিভিউ করছেন। রিভিউ সম্পন্ন হলে তারা এটা অনুমোদন দেবেন, অথবা তাদের অন্যান্য যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা জানাবেন। পুরো এলাকাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম, টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টসগুলো রিভিউ করলাম, আমরা ডিটেইলে অ্যানালিসিস করব এবং তারপরে আশা করি যে সিদ্ধান্তটি আসবে সেটি মানে যথার্থ হবে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কৃষি এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে বলে মনে করেন দুই উপজেলার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশের কৃষি ও পশুপালন খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। চাকরি বা বিদেশমুখী না হয়ে দেশের মাটিতেই স্বপ্ন গড়তে চাইছেন অনেকে, কিন্তু নিরাপত্তার অভাবে সেই স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। এতে আগ্রহ হারাচ্ছেন তরুণ উদ্যোক্তারা। এমনই এক উদাহরণ ময়মনসিংহের সদর উপজেলায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গরুর খামার করেছিলেন আশায় বুক বেঁধে, কিন্তু ডাকাতি হয়ে গেছে গরু। দেশকে ভালোবেসে বিদেশমুখী না হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ইশরাত জাহান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। নিজের গ্রামের ময়মনসিংহ সদর উপজেলায় গড়ে তুলেছিলেন গরুর খামার, কিন্তু সোমবার রাতে ৮-১০ জনের একটি দল লুট করে নিয়ে যায় খামারের গরু। আমার মনে করি যে বল যাওয়া ঘোরা চৈতে একবার নিচেওয়ালা, আবার 3 দিন তুলে পয়সাওয়ালা 3টা লোক আমার করে দেয়া, 3 দিন খাড়া জবর বাবু। উদ্যোক্তার স্বপ্ন এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনায়। আমার পাশাপাশি যেরকম আজকে আমার বন্ধু বান্ধব আমাকে ফোন দিচ্ছিল, যোগাযোগ করছিল, আমি সবাইকে বলতেছিলাম যে তোরা যে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলি এটাই হচ্ছে বেস্ট ডিসিশন, আমার সিদ্ধান্তটাই হচ্ছে রং। সরকার বা কেউই আমাকে নিরাপত্তা দিচ্ছে না, সেখানে কিভাবে আমি কিসের আশায় দাঁড়াবো। অক্টোবরেই আশা নিয়ে গড়ে তুলেছিলেন এই খামার। পারিবারিক সঞ্চয় দিয়ে কেনা গরু ছিল স্বপ্নের পুঁজি। 12 দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটছে, আর আমি সদ্য একজন এন্টারপ্রেনার শুরু করা একজন মানুষ। আমি চাকরি বাদ দিয়ে আমি হচ্ছে এটার পেছনে লেগে আছি, তো আমার জন্য তো এটা অনেক বড় ধাক্কা। রাত ৩টার দিকে এই ঘটনা টের পেয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ এলাকায় ধাওয়া দেয় জনতা। এ সময় তড়িঘড়ি করে 3টি গরু ট্রাকে তুলে পালায় ডাকাত দল। সিসিটিভিতে দেখা গেছে ওই সময়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি গাড়ি। স্থানীয়রা পুলিশকে ট্রাকটি দেখিয়ে দেয়। উঠবা মারে কি এমনি টান মারে পুলিশের গাড়ির কাছে। আমরা কইছি সুর যাইতে সামনেই, বেশি দূরত্ব আছে না, 1-1.5 সামনে আছেন সুরের গরু নিয়া দাঁড়াইছেন না, দাঁড়ানোর ভাবে আছেন, কিন্তু তারপর চলে গেছে। ওরা 3টা উড়ে গেছে, আরটা উঠবার লিগে ইয়াও করতেছে। এবার এটা হচ্ছে গেছে গা, আমরা ওই যে শিক্ষা দিয়েছি, তারাও এতে পাথর ফেলছে। পরে বাড়ির থেকে আরো লোক আসলে পরে তারা গাড়িটা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে আরেকটি সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায় গরুর ট্রাকের পিছনে যাচ্ছে পুলিশের গাড়ি, কিন্তু পরবর্তীতে পুলিশের গাড়ি বা গরুর ট্রাকের কোনো হদিস পাওয়া যায়নি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে চারদিক দিয়ে আপনার বিভিন্ন মোবাইল টিম এবং ডিবি থানা পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে। বাদী হয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আমরা তারপরে এটারে একটা ছায়া তদন্ত করছি। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা নতুন নয়। নিরাপত্তার অভাবে পশুপালনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে।
লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে সরকার, কিন্তু যারা উদ্যোক্তা হচ্ছেন তাদের যে বিনিয়োগ তা কি নিরাপদে থাকছে? দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই এই ইশরাত জাহানের মতো গল্প তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্টরা বলছে, দেশে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আরো সফলতা দেখাতে হবে সরকারকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। খুলনায় পাশাপাশি দুটি বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হয়নি। ভোরের দিকে নগরীর দৌলতপুর থানার খুঁটিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 4টি মোটরসাইকেলে 8 থেকে 10 জন দুর্বৃত্ত এসে কুয়েটের কর্মচারী শেখ মহসিন আলী ও সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। কয়েক রাউন্ড গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা কি কারণে গুলি ছুড়েছে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে আমরা আরো খবরাখবর জানতে চাই। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কে বা কারা কি কারণে গুলি ছুড়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি, এবং পুলিশ কি জানিয়েছে? এখনো যদি বলি যে কেন এই গুলিগুলো ছোড়া হয়েছিল, আমরা যেটি সিসিটিভির ফুটেজেও লক্ষ্য করেছি যে ভোর 5টার পরে কোনো একটা সময়ে 4টা মোটরসাইকেলে দুর্বৃত্তরা এবং 8 থেকে 10 জন প্রত্যেকেই কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় ছিল এবং প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু অস্ত্র ছিল এবং সেই অস্ত্রগুলো দিয়ে একাধিক গুলি করা হয়েছে এবং একাধিক মানুষে গুলি করেছে। একজন এসে গুলি করেছে, একজন একটি গুলি করেছে এটি কিন্তু নয়, প্রত্যেকে এসেছে গুলি করেছে এমনটি কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে। এবং এই ঘটনাটি কেন ঘটেছে, কারা ঘটিয়েছে বা কী কারণে ঘটিয়েছে সেটি কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয়, তবে পুলিশের একাধিক টিম কাজ করছে। কিছু সময় আগেও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন পুলিশের নানান গোয়েন্দা সংস্থা সহ টিম মাঠে রয়েছে, তারা এই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে। কিন্তু কেন একজন কর্মচারী এবং একজন ব্যবসায়ী যিনি বলেছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তো তাদের বাড়িতে কেন এটি গুলি হবে বা কারা এটি গুলি করবে, কি কারণে হতে পারে সেটি আসলে এখনও খানিকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু এলাকায় এটি ব্যাপক রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে, যে ঘরের মধ্যে নিরাপদে যদি মানুষ থাকতে না পারে তাহলে মানুষ আসলে কোথায় যাবে। আমরা দেখেছি সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশন এলাকা অর্থাৎ খুলনা মেট্রোপলিটন এলাকা, খুলনা জেলাতেও কিছু এলাকায় নদ নদীতে ব্যাপক পরিমাণ হত্যাযজ্ঞ, সন্ধ্যার পরেই গোলাগুলি, খুন, নানান ধরনের জিনিস দেখছি। একইভাবে ভৈরব নদ, রূপসা নদ, কাজীবাসা নদে একাধিক লাশের সন্ধান পাওয়া যায়। প্রায়শই আমরা শুনি যে লাশ ভেসে উঠছে, অজ্ঞাতনামা, কখনো নারীর লাশ, কখনো পুরুষের লাশ, আবার কখনো শিশুদের লাশ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি থেকেই যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য। একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে যে কোনো সমস্যা হলে এবং যে কোনো তথ্য পেলে সেটি পুলিশকে সরবরাহ করার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে এই বিষয়ে। ধন্যবাদ প্রবীর যোগ দেওয়ার জন্য। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।